2018 সালের সেপ্টেম্বর মাস। ঢাকার আশুলিয়ার নামকরা কান্তা বিউটি পার্লারের মালকিন মার্জিয়া আক্তার কান্তা হঠাৎ করেই উধাও হলে যান। চেনা পরিচিত কাস্টমার কিংবা বাপের বাড়ির লোক কারোর সাথেই তার কোনো যোগাযোগ ছিল না। কান্তার এই রহস্যময় অন্তর্ধানে যখন চারদিকে শোরগোল পড়ে যায়, ঠিক তখনই তার স্বামী শহীদুল ইসলাম সাগর কান্তার পরিবারকে ডেকে এক ভয়ঙ্কর খবর দেয়। সাগর দাবি করে তারা দুজনে একসাথে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কান্তা মারা গেছেন। মেয়ের মৃত্যুর এই আকস্মিক খবর শুনে কান্নায় ভেঙে পড়েন কান্তার বাবা সোহরাব হোসেন রতন। কিন্তু শোকে পাথর হয়ে যাওয়া বাবা যখন মেয়ের শেষ মুখটুকু দেখতে চাইলেন কিংবা সাগরের কাছে জানতে চাইলেন যে অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে, তখন সাগর থমকে যায়। সাগর কান্তার মৃত্যুর কোনো প্রমাণ, কোনো ছবি কিংবা হাসপাতাল বা ভারতের কোনো ডেথ সার্টিফিকেট দেখাতে পারছিল না। জামাইয়ের এমন অসংলগ্ন কথাবার্তা, বারবার বয়ান বদলানো এবং লাশ ছাড়া খালি হাতে দেশে ফিরে আসার বিষয়টি কান্তার বাবার মনে তীব্র খটকা তৈরি করে। তাহলে কান্তা আসলে কোথায় নিখোঁজ হলেন? সাগর কেন কান্তার মৃত্যুর কোনো অকাট্য প্রমাণ দেখাতে পারছিল না? কান্তার ভাগ্যে সেদিন কি ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আপনাদের SY TV বাংলা চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জামাই সাগরের মুখে ভারতের সড়ক দুর্ঘটনার গল্প শুনে কান্তার বাবা সোহরাব হোসেন রতন কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছিলেন না। মেয়ের জন্য পাগলপ্রায় এই বাবা নিজেই নেমে পড়েন এক রুদ্ধশ্বাস অনুসন্ধানে। তিনি সাগরের কাছে গিয়ে সোজা দাবি করেন, আমার মেয়ের পাসপোর্ট ভিসা আমাকে দেখাও। কিন্তু সাগর আমতা আমতা করতে থাকে এবং পাসপোর্ট দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। তখনই বাবার মনে প্রথম সন্দেহ জাগে। নিজের সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন সেই সময়ে কান্তা মোটেও ভারত সীমান্ত পার হননি। কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই কিভাবে একজন মানুষ ভারতে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে? কান্তার মৃত্যুর কোনো ডেথ সার্টিফিকেট বা হাসপাতালের কাগজও সাগর দেখাতে পারেনি। সবচেয়ে বড় খটকা লাগে তখন যখন বাবা জানতে পারেন যে কান্তার ব্যবহৃত মোবাইল ফোনটি কান্তা নিখোঁজ হওয়ার পর থেকে সাগরের কাছেই রয়েছে। যদি সত্যিই ভারতে অ্যাক্সিডেন্ট হতো তবে ফোনটি সাগরের কাছে সচল থাকত না। এই সমস্ত অকাট্য প্রমাণ মিলিয়ে কান্তার বাবা নিশ্চিত হন যে তার মেয়ে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং তার সাথে অত্যন্ত ভয়ঙ্কর কিছু করা হয়েছে। দীর্ঘ 4 মাস নিজে সমস্ত তথ্য জোগাড় করার পর 2019 সালের 31 জানুয়ারি তিনি নরসিংদীর আদালতে গিয়ে একটি মামলা দায়ের করেন, যা পরে PBI এর তদন্তের জন্য পাঠানো হয়। তাহলে কান্তার বাবার এই নিখুঁত সন্দেহ কি পুলিশকে সঠিক পথ দেখাতে পেরেছিল? PBI যখন সাগরের কল রেকর্ড এবং মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা শুরু করল, তখন তারা কোন অভাবনীয় তথ্য খুঁজে পেল? কান্তা যদি ভারতে নাই গিয়ে থাকেন তবে নিখোঁজ হওয়ার সেই অভিশপ্ত রাতে তার আসল লোকেশন কোথায় দেখাচ্ছিল? চলুন জানি পরবর্তী অংশে। মামলাটি হাতে পাওয়ার পর PBI নরসিংদী জেলার ইন্সপেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এক বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েন। কারণ এই মামলায় তাদের সামনে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না, কোনো লাশ ছিল না, এমনকি কোনো ময়না তদন্তের রিপোর্টও ছিল না। এটি ছিল আইনের ভাষায় একটি সম্পূর্ণ অন্ধকার ও ক্লুলেস কেস। কিন্তু PBI দমে যায়নি। তারা মার্জিয়া আক্তার কান্তা এবং তার স্বামী শহীদুল ইসলাম সাগরের ব্যবহৃত মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড এবং টাওয়ার লোকেশন চুলচেরা বিশ্লেষণ করা শুরু করে। প্রযুক্তির সেই জালে সবার আগে সাগরের বলা ভারত ভ্রমণের গল্পটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। PBI যখন কান্তা এবং সাগরের পাসপোর্ট ও ইমিগ্রেশন রেকর্ড চেক করে, তখন দেখতে পায় তারা মোটেও ভারতের সীমান্তে যাননি। উল্টো মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায় নিখোঁজ হবার দিন অর্থাৎ 2018 সালের 21 সেপ্টেম্বর তাদের মোবাইল ফোনের লোকেশন দেখাচ্ছিল শরীয়তপুরের একটি এলাকায়। এর পরের লোকেশন ট্র্যাক করতে গিয়ে
গিয়ে পিবিআই দেখতে পায় 23 সেপ্টেম্বর তাদের মোবাইল সরাসরি পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন এলাকায় চলে যায়। কুয়াকাটার সেই মোবাইল টাওয়ারের সূত্র ধরে পিবিআই প্রযুক্তিগতভাবে নিশ্চিত হয় কান্তার নিখোঁজ হওয়ার শেষ মুহূর্তের লোকেশন কুয়াকাটাতেই ছিল। আর আশ্চর্যের বিষয় হল 24 সেপ্টেম্বর সকালের পর থেকেই কান্তার মোবাইল ফোনের লোকেশন ও সিগন্যাল চিরতরে বন্ধ হয়ে যায়। অথচ সাগরের ফোনটি সচল ছিল এবং কান্তার ফোন যেখানে বন্ধ হয়েছিল সাগর ঠিক সেই কুয়াকাটা থেকেই 24 সেপ্টেম্বর দুপুরে একাই ঢাকার দিকে রওনা দিয়েছিল। এই সূক্ষ্ম ডিজিটাল ও প্রযুক্তিগত প্রমাণের মাধ্যমে পিবিআই 100% নিশ্চিত হয়ে যায় যে কান্তার নিখোঁজ হওয়ার আড়ালে তার স্বামী সাগরই একমাত্র অপরাধী এবং সেই মূল খুনি তো শনাক্ত হল, কিন্তু এই ধূর্ত ঘাতক সাগর তখন কোথায় লুকিয়েছিল? পিবিআই কিভাবে দীর্ঘ 1 বছর পর তাকে ধরার জন্য ফাঁদ পেতেছিল? কোন এলাকায় চালানো হয়েছিল সেই রুদ্ধশ্বাস গ্রেপ্তার অভিযান? পুলিশ কি পারবে সাগরকে অক্ষত অবস্থায় খাঁচায় পুরতে? চলুন জানি পরবর্তী অংশে। সাগর কেন কান্তাকে হত্যা করেছিল এবং কতটা নির্মম ছিল সেই পরিকল্পনা তা জানার আগে চলুন আমরা জেনে আসি তাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি। কে ছিল এই সাগর আর কে ছিল কান্তা? কিভাবে তাদের পরিচয়ে রূপ নিয়েছিল এক নারকীয় ট্র্যাজেডিতে? মার্জিয়া আক্তার কান্তা ছিলেন নরসিংদীর এক মধ্যবিত্ত পরিবারের স্বপ্নবাজ মেয়ে। নিজের পায়ে দাঁড়ানোর তীব্র ইচ্ছে থেকে তিনি ঢাকার আশুলিয়ায় গড়ে তোলেন কান্তা বিউটি পার্লার। ব্যবসা সফল হওয়ায় কান্তার হাত ভালোই টাকার মুখ দেখছিল। আর ঠিক তখনই তার জীবনে এন্ট্রি নেয় কুড়িগ্রামের রৌমারী উপজেলার চতুর যুবক শহীদুল ইসলাম সাগর। সাগর নিজেকে অবিবাহিত, বড় ব্যবসায়ী ও একনিষ্ঠ প্রেমিক হিসাবে কান্তার সামনে উপস্থাপন করে। সরল মনের কান্তা সাগরের এই মায়াবী রূপের আড়ালে লুকিয়ে থাকা পিশাচটাকে চিনতে পারেননি। প্রেম থেকে সম্পর্ক গড়ায় বিয়েতে। তারা আশুলিয়াতেই নতুন সংসার শুরু করেন। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় কান্তার সুখের চাদরটি টেনে ছিঁড়ে ফেলে সাগর। কান্তা জানতে পারেন সাগর কেবল বেকার আর জুয়ারি নয়, সে তার আগের বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন করে কান্তাকে স্রেফ টাকার লোভে ধোঁকা দিয়ে বিয়ে করেছে। কান্তার পার্লারের জমানো টাকা আর যৌতুকের জন্য কান্তার ওপর শুরু হয় অমানসিক নির্যাতন। এই চরম প্রতারণা কান্তা মেনে নিতে পারেনি। রাগে, ক্ষোভে আর অপমানে কান্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাগরকে প্রতারক ও বদমাশ লিখে একটি ওপেন পোস্ট দেন। আর এই একটি ফেসবুক পোস্টই সাগরের মনে কান্তাকে খুন করার চূড়ান্ত হিংস্রতার জন্ম দেয়। সে বুঝতে পারে কান্তা বেঁচে থাকলে সে আর পার্লারের টাকা লুট করতে পারবে না। শুরু হয় সাগরের এক মাস্টার প্ল্যান। সে কান্তার পা ধরে ক্ষমা চায়, চোখের জল ফেলে অভিনয় করে যে সে শুধরে গেছে। সম্পর্ক নতুন করে শুরু করার বাহানায় সে কান্তাকে বলে, চল আমরা পাসপোর্ট নিয়ে ভারত থেকে ঘুরে আসি। কান্তা ও স্বামীর এই মায়া কান্নায় গলে যান এবং নিজের জমানো সব টাকা ও পাসপোর্ট ব্যাগে পুরে রওনা হন। কিন্তু সাগর তাকে ভারতে নিয়ে যায়নি। 2018 সালের 21 সেপ্টেম্বর কান্তাকে নিয়ে সাগর প্রথমে ওঠে শরীয়তপুরের এক হোটেলে। আর 23 সেপ্টেম্বর তারা পৌঁছায় পটুয়াখালীর কুয়াকাটার নির্জন হোটেল আল মাদিনায়। সেখানে তারা ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে হোটেলের গ্রাউন্ড ফ্লোরের B1 নম্বর রুমে ওঠে। এই কিলিং মিশনে সাগরের সাথে যোগ দেয় তার আপন মামাতো ভাই মামুন মিয়া। 24 সেপ্টেম্বর দুপুর 12টা। কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে এসে কান্তা তখন ভীষণ ক্লান্ত। তিনি যখন হোটেলের B1 রুমের খাটে গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই রুমে নিঃশব্দে প্রবেশ করে সাগর আর মামুন। কান্তা কিছু বুঝে ওঠার আগেই মামুন তার 2 পা সজোরে চেপে ধরে এবং ঘাতক স্বামী সাগর কান্তার বুকের ওপর চড়ে বসে তার মুখ ও গলা 2 হাত দিয়ে টিপে ধরে। কান্তা বাঁচার জন্য ছটফট করছিলেন। তার হাত দুটি খামচে ধরছিল সাগরের শরীর। কিন্তু পিশাচদের শক্তির কাছে কান্তার নিঃশ্বাস একসময় থমকে যায়। মাত্র কয়েক মিনিটে ঠান্ডা মাথায় শ্বাসরোধ করে কান্তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। খুন তো হলো, কিন্তু এবার লাশ লুকানোর পালা। সাগর আর মামুন মিলে কান্তার নিথর দেহটি একটি বড় পলিথিনে শক্ত করে মুড়িয়ে ফেলে
এরপর রুমের ভেতরে থাকা কাঠের বক্স খাটের তোষক তুলে খাটের ভেতরের ফাঁকা জায়গায় কান্তার লাশটি ঢুকিয়ে দেয়। তোষকটি আবার আগের মতো বিছিয়ে দিয়ে রুমে তালা ঝুলিয়ে কান্তার ব্যাগ ও মোবাইল নিয়ে সাগর ও মামুন ঢাকা পালিয়ে আসে। সাগর তো কান্তার লাশটি ওই হোটেলের বক্স খাটের অন্ধকারে দমবন্ধ অবস্থায় লুকিয়ে রেখে চলে এলো। কিন্তু এরপর সেই লাশের কি হয়েছিল? হোটেলের কর্মচারীরা কি টের পেয়েছিল সেই তীব্র পচা দুর্গন্ধ? পিবিআই যখন কুয়াকাটার সেই অভিশপ্ত রুমে পৌঁছালো, তখন কেন তারা খাটের নিচে কান্তার লাশ খুঁজে পায়নি? কোথায় গায়েব হয়ে গেল কান্তার দেহ? চলুন জানি পরবর্তী অংশে। সাগরের কথা মতো যখন পিবিআই কান্তার লাশ উদ্ধার করার জন্য কুয়াকাটার সেই হোটেলে যায়, সেখানে যেয়ে তারা জানতে পারে সেখানে কোনো লাশ তারা পায়নি। পিবিআই এর একটি টিম যখন পটুয়াখালীর কুয়াকাটার হোটেল আল মাদিনাতে গিয়ে হাজির হয়, তখন হোটেলের লোকজনের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। কিন্তু তারা নিজেদের সামলে নিয়ে পুলিশের কাছে সাফ মিথ্যে কথা বলতে শুরু করে। হোটেলের ম্যানেজার পুলিশকে বলে, স্যার, সাগর নামের একজন কাস্টমার তার স্ত্রীকে নিয়ে 24 সেপ্টেম্বর সকালেই হোটেল ছেড়ে চলে গেছেন। এখানে কোনো লাশ টাশ নেই, আপনারা ভুল জায়গায় এসেছেন। কিন্তু পিবিআই এর অভিজ্ঞ কর্মকর্তারা এই মিথ্যে কথা সহজে গিলে নেননি। তারা হোটেলের রেজিস্টার খাতা জব্দ করেন। এরপর হোটেলের ম্যানেজার ও কর্মচারীদের আলাদা আলাদা রুমে নিয়ে কড়া জেরা শুরু করেন। পুলিশ যখন তাদের একের পর এক প্রশ্ন করতে থাকে, তখন কর্মচারীদের কথাবার্তা এলোমেলো হতে শুরু করে। এক পর্যায়ে পিবিআই এর মারমুখী জেরার মুখে তারা আর সত্য লুকিয়ে রাখতে পারেনি। হোটেলের ম্যানেজার ও মালিক কেঁদে ফেলে স্বীকার করে এক গা শিউড়ে ওঠা ভয়ঙ্কর কাহিনী। কি ছিল সেই শিউড়ে ওঠা ভয়ঙ্কর কাহিনী? এ বিষয়ে জানতে হলে আমাদের যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে, সেই রাতে যে রাতে সাগর কান্তাকে হত্যা করেছিল। 2018 সালের 24 সেপ্টেম্বর দুপুরে কান্তাকে হত্যা করে সাগর আর মামুন রুমে তালা মেরে পালিয়ে যায়। এর ঠিক 3 দিন পর, অর্থাৎ 27 সেপ্টেম্বর, হোটেল আল মাদিনার সেই B1 রুমের আশপাশে এক তীব্র পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। গন্ধের চোটে ওই ফ্লোরে টেকা দায় হয়ে পড়ে। তখন হোটেলের ম্যানেজার আমির ও সাইফুল গন্ধের উৎস খুঁজতে খুঁজতে B1 রুমে ঢোকেন। রুমের ভিতরে পা রাখতেই গন্ধ আরও তীব্র হয়। তারা দেখতে পান গন্ধটা আসছে খাট থেকে। এরপর তারা খাটের তোষকটি তোলেন এবং কাঠের বক্স খাটের পাটাননটি খোলা মাত্রই ভয় চিৎকার করে ওঠেন। খাটের ভেতরে একটি বড় পলিথিনে মোড়ানো অবস্থায় পড়েছিল পার্লার মালকিন কান্তার পচন ধরা ফুলে যাওয়া নিথর দেহ। ম্যানেজার আমির তাৎক্ষণিক এই ভয়ঙ্কর দৃশ্য হোটেলের মালিক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং তার ভাই আনোয়ার হোসেনকে জানান। হোটেল মালিক দেলোয়ার তখন পুলিশকে খবর দেওয়ার পরিবর্তে নিজের ব্যবসার কথা ভাবলেন। তিনি ভাবলেন, হোটেলে খুনের খবর পুলিশ জানলে লাইসেন্স বাতিল হবে, ব্যবসা লাটে উঠবে এবং তারাও ভেসে যাবেন। তাই তারা পুলিশকে না জানিয়ে লাশ গুম করার এক নারকীয় সিদ্ধান্ত নেন। গভীর রাতে হোটেল মালিক 2 ভাই এবং কর্মচারীরা মিলে কান্তার সেই গলিত লাশটি খাট থেকে বের করে একটি ভারী বস্তায় ভরে। এরপর রাত 2টোর দিকে যখন চারদিক নিঝুম, তখন কান্তার লাশটি একটি মোটর বাইকের মাঝখানে চাপিয়ে তারা নিয়ে যায় কুয়াকাটার নির্জন লিম্বুচর এলাকায়। সেখানে সাগরের তীব্র জোয়ারের পানিতে কান্তার পচন ধরা দেহটি চিরতরে ভাসিয়ে দেওয়া হয়। হোটেল কর্তৃপক্ষের এই ভয়ঙ্কর অপরাধের কারণে পিবিআই কান্তার মৃতদেহ আর উদ্ধার করতে পারেনি। তবে B1 রুমের সেই কাঠের খাট থেকে কান্তার চুলের ডিএনএ এবং ফরেনসিক আলামত সংগ্রহ করে হোটেল মালিক দেলোয়ার, আনোয়ার এবং ম্যানেজার আমির সহ 4 জনকে গ্রেপ্তার করে। লাশ ছাড়াই কি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার সম্ভব হয়েছিল? খুনি সাগর এবং লাশ গুম করা ওই পিশাচ হোটেল মালিকদের কি আইন ছেড়ে দিয়েছিল? আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিরা যখন নিজেদের নির্দোষ দাবি করছিল, তখন বিচারক কোন ঐতিহাসিক রায় শুনিয়েছিলেন? চলুন জানি পরবর্তী অংশে। আইনের ইতিহাসে লাশ উদ্ধার না হওয়া মামলাকে বলা হয় নো বডি মার্ডার কেস। লাশ উদ্ধার না হওয়া সত্ত্বেও পিবিআই এর নিখুঁত ডিজিটাল প্রমাণ এবং আসামিদের 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে 2021 সালে আদালত এই মামলার এক ঐতিহাসিক ও যুগান্তকারী রায় ঘোষণা করে। বিজ্ঞ আদালত ঘাতক স্বামী শহীদুল ইসলাম সাগরকে স্ত্রীর পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে আমৃত্যু কারাদণ্ড, যার অর্থ
তাকে জীবনের শেষ দিন পর্যন্ত জেলেই কাটাতে হবে প্রদান করেন। একই সাথে তার খুনের সহযোগী মামুন মিয়াকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পাশাপাশি একটি নির্মম হত্যাকাণ্ডের পছন্দধরা লাশ পুলিশকে না জানিয়ে সাগরে ভাসিয়ে দিয়ে আলামত ধ্বংস ও তথ্য গোপনের অপরাধে হোটেল আল মদিনার মালিক মোহাম্মদ দেলোয়ার হোসেন, তার ভাই আনোয়ার হোসেন এবং ম্যানেজার আমির হোসেন সহ জড়িতদের বিভিন্ন মেয়াদে কঠিন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। কান্তার পরিবার হয়তো তাদের মেয়ের শেষ মুখটুকু দেখতে পায়নি, কিন্তু পিশাচরূপী অপরাধীরা আইনের হাত থেকে রেহাই পায়নি, তাদের যোগ্য শাস্তি হয়েছিল। এই নির্মম ট্রু ক্রাইম স্টোরি থেকে আমাদের সমাজ বা সাধারণ মানুষের কি শিক্ষণীয় আছে, চলুন জানি পরবর্তী অংশে। মার্জিয়া কান্তার এই নির্মম হত্যাকাণ্ড আমাদের সমাজের জন্য এক মস্ত বড় শিক্ষা। অন্ধ ভালোবাসায় জড়িয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সামনের মানুষের অতীত ইতিহাস এবং সততা যাচাই করা অত্যন্ত জরুরি। সংসারে প্রতারণা বা নির্যাতনের শিকার হলে তা লুকিয়ে না রেখে পরিবার বা আইনি সংস্থার সাহায্য নেওয়া উচিত। অন্যদিকে নিজের সামান্য স্বার্থ বা ভয়ের কারণে কোনো অপরাধের তথ্য লুকিয়ে রাখলে বা আলামত ধ্বংস করলে আইন যে আপনাকেও ছাড়বে না তা হোটেল কর্তৃপক্ষের সাজা থেকেই প্রমাণিত হয়। আজকের এই রোমহর্ষক ও চাঞ্চল্যকর ট্রু ক্রাইম কেসটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি? পিবিআই এর এই দুর্দান্ত তদন্ত এবং আদালতের রায় নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম আরও বাস্তব অপরাধের ডকু ড্রামা, তদন্ত ও নিখুঁত ক্রাইম ফাইলের রহস্য দেখতে আমাদের চ্যানেল SYTV বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো অপরাধের সত্য ফাইল নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সচেতন